স্বাগতম সকলকে, যেখানে আমরা আজকে ডুব দেব দর্শনের গভীর সমুদ্রে। দর্শন কি? এটি কি শুধুই প্রাচীন বইয়ের পাতায় সীমাবদ্ধ কিছু জটিল তথ্য, নাকি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এর প্রভাব রয়েছে? আজ আমরা কথা বলবো দর্শনের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। কেন আজকের তরুণ প্রজন্ম দর্শন পড়তে চায় না? কিভাবে দর্শন এবং বিজ্ঞান একে অপরের পরিপূরক? ভারতীয় দর্শন, ইসলামিক দর্শন, পাশ্চাত্য দর্শন এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন দার্শনিকদের কথা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই জ্ঞানের যাত্রা। দর্শন শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ ফিলোসফিয়া থেকে, যার অর্থ জ্ঞানের প্রতি ভালোবাসা। দর্শন হলো জীবন, বিশ্ব এবং আমাদের অস্তিত্বের মূল প্রশ্নগুলির উত্তর খোঁজার প্রয়াস। প্রাচীনকালে দর্শনই ছিল সব জ্ঞানের ভিত্তি। বিজ্ঞান, গণিত, এমনকি ধর্ম ও দর্শন থেকে উৎসারিত। প্রাচীন ভারতে দর্শন ছিল জীবনের অঙ্গ। উপনিষদ, যেগুলি খ্রিস্টপূর্ব 800 থেকে 500 অব্দে রচিত, তাতে আত্মা, ব্রহ্ম এবং মোক্ষের ধারণা আলোচিত হয়। শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত, রামানুজের বিশিষ্ট অদ্বৈতবাদ এবং গৌতম বুদ্ধের বৌদ্ধ দর্শনের মধ্যপন্থা ভারত দর্শনের এক অমূল্য সম্পদ। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, মীমাংসা, যোগ আরও অন্যান্য দর্শন চিন্তা ভারতের মধ্যে দেখতে পাওয়া যায়। পাশ্চাত্যে সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল দর্শনকে একটি সুসংগঠিত বিষয়ে পরিণত করে। সক্রেটিস বলতেন, আমি শুধু জানি যে আমি কিছুই জানি না। তার প্রশ্ন করার পদ্ধতি আজও দর্শনের ভিত্তি। অ্যারিস্টটলের তর্কশাস্ত্র এবং নীতিশাস্ত্র পাশ্চাত্য দর্শনের মূল ভিত্তি। ইসলামিক দর্শনও বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 8 থেকে 7 শতাব্দীতে আল ফারাবি, ইবনে সিনা এবং আল গাজলি ইসলামী দর্শনকে সমৃদ্ধ করেছেন। আল ফারাবি প্লেটো এবং অ্যারিস্টটলের সঙ্গে ইসলামী চিন্তাধারার সমন্বয় করেন, আর ইবনে সিনার বুক অফ হিলিং বিজ্ঞান ও দর্শনের মধ্যে সেতু তৈরি করে। প্রাচীনকালে দর্শন ছিল জীবনের মূল চালিকা শক্তি। ভারতের তক্ষশিলা, গ্রিসের এথেন্স বা বাগদাদের রায়তুল হিকমা সর্বত্রই দর্শন চর্চা হতো। তবে আধুনিক যুগে কেন এই চর্চা কমে গেল? এটি একটি বিশাল গভীর প্রশ্ন। আজকের তরুণ প্রজন্মের কাছে দর্শন প্রায় জটিল বা অপ্রাসঙ্গিক বলে মনে হয়। তবে কেন? কারণ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনের কেন্দ্রে। ইঞ্জিনিয়ারিং, মেডিসিন এবং আইআইটি এই ক্ষেত্রগুলি তরুণদের আকর্ষণ করে, কারণ এগুলি দ্রুত কেরিয়ার ও আর্থিক নিরাপত্তা দেয়। দর্শন পড়ে কি হবে, এই প্রশ্ন অনেকের মনে আসে। তবে দার্শনিক কান্ট বলেন, কলেজের এক ছাত্র সাক্ষাৎকারে বলেন তিনি, দর্শন খুব জটিল। আমি বুঝেছি এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা পড়ে কি চাকরি পাবো এবং এটা পড়ে আমার কি লাভ? কিন্তু দর্শন কি সত্যি অপ্রাসঙ্গিক? একবারে না। দর্শন আমাদের সমালোচনামূলক চিন্তাভাবনার, যুক্তি এবং নৈতিকতার শিক্ষা দেয়। উদাহরণস্বরূপ, কৃত্রিম বুদ্ধিমত্তা। বর্তমানে যে এআই নিয়ে আজকে বিশ্ব মেতে আছে, সেই এআই নিয়ে যত বিতর্ক, সব প্রশ্নের উত্তর কিন্তু দর্শনই দেয়। এআই কি মানুষের মতো চিন্তা করতে পারে? এটি কি নৈতিকভাবে সঠিক? এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য দর্শন আজকে একান্ত প্রয়োজন। আধুনিক দর্শনে জিন পল সার্ত্রের অস্তিত্ববাদ এবং উইটগেনস্টাইনের ভাষা দর্শন এবং জন রলসের ন্যায় বিচার তথ্য আমাদের সমাজ ও রাজনীতি বুঝতে সাহায্য করে। ভারতে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক দর্শনকে নতুন মাত্রা দিয়েছেন। বিবেকানন্দের বেদান্ত দর্শন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ আজও প্রাসঙ্গিক। ইসলামিক দর্শনে অদরানি সময়ে আল্লামা ইকবাল এবং মাওলানা আবুল কালাম আজাদ
ইসলামী চিন্তাধারাকে সমৃদ্ধ করেছেন। ইকবালের ক্ষুদি তথ্য তরুণদের আত্মশক্তির অনুপ্রেরণা যোগায়। অনেকে মনে করেন বিজ্ঞান ও দর্শন একে অপরের বিপরীত, কিন্তু এটি একটি ভুল ধারণা। কারণ দর্শন এবং বিজ্ঞান একই মুদ্রার দুটি পিঠ। প্রাচীনকালে বিজ্ঞানীরা ছিলেন দার্শনিক, অ্যারিস্টটল ছিলেন দার্শনিক এবং প্রকৃতবিদ। ভারতের নাগার্জুন ছিলেন বৌদ্ধ দার্শনিক এবং রসায়নবিদ। ইবনে সিনা ছিলেন একজন চিকিৎসক এবং দার্শনিক। আধুনিক যুগে আলবার্ট আইনস্টাইন, নিলস বোহ, স্টিফেন হকিং এর মতো বিজ্ঞানীরাও দর্শনের প্রতি গভীর আগ্রহ দেখিয়েছেন। আইনস্টাইন বলতেন, বিজ্ঞান ছাড়া ধর্ম পঙ্গু, আর ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ। বিজ্ঞান আমাদের বলে কিভাবে কাজ হয়, আর দর্শন বলে কেন এটি গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ কোয়ান্টাম মেকানিক্স এটি বলে যে কণার অবস্থান নির্ধারণ করা অসম্ভব। এই ধারণা দর্শনের সঙ্গে মিলে যায়, যেখানে আমরা বাস্তবতার প্রকৃতি নিয়ে প্রশ্ন করি। ভারতীয় দর্শনে, সেই বৈশেষিক দর্শনে পরমাণুবাদ, আধুনিক পদার্থবিজ্ঞানের এক আশ্চর্য মিল দেখা যায়। ইসলামিক দর্শনে আল গাজলির কার্যকারণের তথ্য আধুনিক বিজ্ঞানের সঙ্গে এক অতুলনীয়। তিনি বলেন, কারণ এবং ফলাফলের মধ্যে সংযোগ ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল, যা কোয়ান্টাম ম্যাক্সিনোর অনিশ্চয়তার সঙ্গে মিলে যায়। দর্শনের ভবিষ্যৎ কেমন হবে? আমি বিশ্বাস করি দর্শন আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ আমরা যতই প্রযুক্তিগতভাবে উন্নত হচ্ছি, নৈতিক ও অস্তিত্বগত প্রশ্ন আরো জটিল হচ্ছে। এআই, জিন সম্পাদনা এবং জলবায়ু পরিবর্তন, এই সব কিছুর জন্য দর্শনের দিক নির্দেশনা প্রয়োজন। ভারতে আমরা আমাদের দার্শনিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে পারি। উপনিষদ, বেদান্ত এবং বৌদ্ধ দর্শন আধুনিক প্রেক্ষাপটে নতুন করে ব্যাখ্যা করা যেতে পারে। ইসলামিক দর্শনের মাধ্যমে আমরা বিশ্বব্যাপী শান্তি ও সমন্বয়ের বার্তা ছড়িয়ে দিতে পারি। পাশ্চাত্য দর্শনকে প্রযুক্তি ও শিক্ষার সঙ্গে একীভূত করা হচ্ছে। তরুণদের দর্শনের প্রতি আকর্ষণ বাড়াতে আমাদের দর্শনকে আরো সহজ ও প্রাসঙ্গিক করে তুলতে হবে। ইউটিউব, পডকাস্ট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শনকে জনপ্রিয় করতে হবে। উদাহরণস্বরূপ ভারতের দর্শন ক্যাফে এবং পাশ্চাত্যের ফিলোসফি টক জনপ্রিয় হচ্ছে। দর্শন আমাদের জীবনের আলো। এটি আমাদের বুঝতে সাহায্য করে আমরা কে, আমাদের উদ্দেশ্য কি। প্রাচীন ভারতের উপনিষদ থেকে আধুনিক এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নীতিশাস্ত্র পর্যন্ত দর্শন আমাদের পথ দেখায়। বিজ্ঞান আমাদের প্রযুক্তি দেয়, কিন্তু দর্শন দেয় তার অর্থ। আসুন আমরা আমাদের দার্শনিক ঐতিহ্যকে গৌরব দিয়ে একটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করি। আপনার দর্শন সম্পর্কে কি মনে করেন? আপনার প্রিয় দার্শনিককে কমেন্ট আমাদের জানান। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, আর জ্ঞানের সঙ্গে থাকুন।